বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সকালে ক্লাসে যুক্ত হয়েছেন। আমরা আজকে মনুষ্যহরণ অপহরণ এই বিষয়গুলো একটু দেখব। যদিও অপহরণগুলো চলে গেছে, নারী শিশু যদি অপহরণ হয় সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা হয়, তাই না? তারপরও পেনাল কোডের ধারাগুলো কিন্তু একেবারেই কার্যকর আছে, এমন না যে পেনাল কোডের ধারা ব্যবহার করা হয় না। আচ্ছা, একটু দেখি অন্যান্য ক্ষেত্রে কি হয়। সেই ক্ষেত্রে কিন্তু অপহরণের শাস্তি হয়। মানব পাচারে যদিও কিছু আছে, তারপরেও দণ্ডবিধির ব্যবহার এমন না, দণ্ডবিধির ব্যবহার একবারে উঠে গেছে। আমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই লাগবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আসেন আমরা দেখবো। সর্বপ্রথমেই প্রকারভেদ দেওয়া হয়েছে 359 ধারা থেকে শুরু হয়েছে মনুষ্যহরণ। মোটামুটি এই অংশটা 377 ধারা পর্যন্ত বিস্তৃত। আমি বলেছিলাম মানবদেহ বা মানব জীবন ক্ষুণ্ণকারী যে অপরাধগুলো, এগুলো শুরু হয়েছে অনেক বড়, 80টা ধারা দিয়ে 16 অধ্যায়। তার মধ্যে মোটামুটি আমরা শেষ অংশে একটু আগে আর কি, চুরি ডাকাতি দস্যুতার একটু আগে দিকে চলে আসছি। তাহলে 359 থেকে 377 পর্যন্ত বিস্তৃতি যে অংশটা আমরা আজকে পড়বো, মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, জবরদস্তিমূলক শ্রম সম্পর্কিত অংশটা। সর্বপ্রথম 359 ধারাটাতে দুই প্রকারের শ্রেণীবিন্যাস দেয়া আছে, যে মনুষ্যহরণ দুই রকমের হয়ে থাকে। তাহলে দুটা জিনিস, একটা হলো মনুষ্যহরণ, একটা হলো অপহরণ, হ্যাঁ। তাহলে প্রথমেই একটা পার্থক্য করে নেব আমরা, যে মনুষ্যহরণ জিনিসটা একটু আলাদা, ভিন্নতা রয়েছে। অপহরণ জিনিসটা একটু আলাদা, ভিন্নতা আছে। তো প্রথমে আসেন, অপহরণটা আমরা বাদ দেব, দিয়ে মনুষ্যহরণ জিনিসটা কি এটা জানবো। দুই রকমের মনুষ্যহরণের কথা বলা হয়েছে 359 ধারায়। একটা হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, আর একটা হলো আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। বাংলাদেশ থেকে মনুষ্যহরণ 60, আইনানুগ অভিভাবকত্ব হলে 61। তাহলে 359-এ প্রথমেই প্রকারভেদ, এরপরে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ কাকে বলে সংজ্ঞা দিয়েছে, তারপরে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ কাকে বলে সেই সংজ্ঞা দিয়েছে। আসেন দেখি বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বলতে কি বোঝায়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে, প্রলুব্ধ করে, লোভ লালসা দেখিয়ে, অন্য কোনো প্রকারে জোর করে, বাধ্য করে কি করে, তার সম্মতি ব্যতি রেখে, অথবা তিনি যার কর্তৃত্বে আছেন সম্মতি দানের যোগ্য এমন ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে গেলে, এটা হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ। তাহলে বোঝার মতো তেমন কিছু তো নেই, তাই না? কোনো ব্যক্তিকে তার পক্ষে অথবা তিনি নিজেও যদি সম্মতি দানের যোগ্য হয়ে থাকেন, তাকে তার সম্মতি ব্যতি রেখে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, প্রলুব্ধ করে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হলে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ বা অপহরণ হয়েছে বলে গণ্য হবে। মনুষ্যহরণ কিন্তু প্রকারান্তরে অপহরণই হয়, বুঝতে পারছেন? আপনারা দেখবেন সূচিতে লেখা আছে বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, ভেতরে পড়ে দেখেন লেখা আছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বাংলাদেশের তার সম্মতি ব্যতি রেখে বাংলাদেশের বাইরে নিয়ে যায়, সেই ব্যক্তি বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে গণ্য হবে। তাহলে মনুষ্যহরণ অপহরণেরই নামান্তর, অর্থাৎ একটা ধারার ভেতরে অন্য ধারার সাথে সংশ্লেষ থাকে, অন্য কথাগুলোর সংশ্লেষ থাকে। যেমন আমরা দেখি সকল খুনই অপরাধজনক নরহত্যা, তাই না? খুন হতে গেলে কি হতে হবে? আগে তো লোকটাকে মারা যেতে হবে, নরহত্যা হতে হবে। এরপরে আমরা দেখব যেটা সেই রকম টার্গেট ছিল কিনা, মানে চূড়ান্ত ভাবে খুনের উদ্দেশ্যেই করা হয়েছিল কিনা, আঘাতের গুরুতর কতটুকু গুরুতর গুরুতর ছিল, স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট ছিল কিনা। তো কিছু শর্ত যুক্ত হয়ে গেলেই নরহত্যা নরহত্যা থাকে না, খুন হয়ে যায়, অনেকটা এরকম বিষয়টা আর কি, হ্যাঁ। তাহলে প্রথমেই আমরা দেখলাম দুই প্রকারের প্রকারভেদ, 359, 60-এ বাংলাদেশ থেকে মনুষ্যহরণ, 61-তে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। তাহলে এটাও বোঝাই যাচ্ছে যে কোনো অভিভাবকের নিকট থেকে পাগল হতে পারে, অন্য কোনো শিশু হতে পারে, তাকে যদি অভিভাবককে না জানিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তাহলে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ করা হয়েছে বলে গণ্য হবে। তাহলে একটা হলো বাংলাদেশের সীমানার বাইরে, আর একটা হলো বাংলাদেশের ভেতরেও সংগঠিত হতে পারে। অভিভাবকের নিকট থেকে তার সম্মতি ছাড়াই যদি স্থানান্তর করা হয়, তাহলে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ হয়েছে বলে গণ্য হবে। তাহলে এখানে একটু দেখার মতো গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো, যেহেতু তারা অভিভাবকের কর্তৃত্বাধীন, বয়সটা একটু দেখতে হবে। ছেলেদের ক্ষেত্রে বয়স হলো 16 বছর, পুরুষের ক্ষেত্রে বয়স হলো 14 বছর, নারীর ক্ষেত্রে বয়স হলো 16 বছর। তাহলে ছেলে মেয়ে 14, 16 এভাবে মনে রাখবো। তাহলে ছেলেরা দ্রুত পরিপক্কতা বুঝিয়েছে এখানে, মানে 14 বছর হলেই কি করা হয়, ওই ওই শিশুকে যদি তার আইনানুগ অভিভাবকত্ব হতে কি হয় নিয়ে যাওয়া হয়, তাহলে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। মেয়েদের ক্ষেত্রে বয়সটা 16।
পরের ধারাটাতে যাব অপহরণ। এইবার আসেন, অপহরণ যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। যে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, জোরপূর্বক হতে পারে, প্রলুব্ধ করা হতে পারে, ভয় দেখিয়ে হতে পারে, তখনই তাকে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে। সেটা হতে পারে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে, সকল কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে কি পার্থক্য, বেসিক পার্থক্য? মনুষ্যহরণ অপহরণের কি পার্থক্য, বোঝা গেল কিছু? একটা হচ্ছে আইনানুগ অভিভাবক থাকবে, অভিভাবকের সম্মতি ব্যতিরেকে নিয়ে যাওয়া হতে পারে, অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই নিয়ে যাওয়া হতে পারে বাংলাদেশের বাইরে, তাকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে। আর এই কাজগুলো ওই যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, তখন সেটা অপহরণ বলে গণ্য হবে। পার্থক্য বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। তাহলে অপহরণের সংজ্ঞাটা আপাতত নেন। সংজ্ঞাগুলো আসলে আমরা কিভাবে লিখবো? বাংলাদেশ থেকে মনুষ্যহরণ এরকম সংজ্ঞা আসলে আমরা লিখবো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে বাংলাদেশের সীমানার বাইরে যেতে বাধ্য করে, তখন তিনি বাংলাদেশ থেকে মনুষ্যহরণ করেছেন বলে গণ্য হবেন। আইনানুগ অভিভাবকত্ব হতে নারীর ক্ষেত্রে 16 বছর, পুরুষের ক্ষেত্রে 14 বছরের কম বয়স্ক শিশু অথবা অপ্রকৃতিস্থ ব্যক্তির, দায়িত্বরত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে যদি বাংলাদেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তাহলে আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ হয়েছে বলে গণ্য হবে। অপহরণের সংজ্ঞা লিখবো, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, জোরপূর্বক বাধ্য করে, তাহলে সেই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে গণ্য হবে। পার্থক্য হলো এই ব্যক্তি প্রাপ্তবয়স্ক, ওইভাবে সুস্পষ্ট করা হয়নি। তবে যেহেতু কম বয়স্ক শিশুকে যদি নিয়ে যাওয়া হয়, সেটা আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণের মধ্যে পড়ে, তাহলে অপহরণ কিন্তু আলাদা কোনো ওইভাবে অপরাধ নয়, যতক্ষণ না সেটার সাথে অপরাধজনক অভিপ্রায় যুক্ত হয়। বুঝিনি, একটু পড়ি, খেয়াল করেন। অপহরণের মধ্যে দুইটি উপাদান বর্তমান থাকবে। কয়টি উপাদান? দুইটা উপাদান। একটা হলো বলপূর্বক বা প্রতারণামূলক উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করা। আরেকটা হলো বলপূর্বক বা প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ করা, মানে লোভ দেখানো। একটা মোটিভ থাকবে, তাকে লোভ দেখানো হতে পারে, মানে দুষ্ট একটা অভিপ্রায় থাকবে, সঙ্গে স্থানান্তর ঘটবে। এই হলো দুইটা উপাদান। একটা ভয় দেখানো হতে পারে, প্রলুব্ধ হতে পারে, বাধ্য করা হতে পারে। আরেকটা হলো স্থানান্তর। এই দুইটা কার্যক্রম ঘটলেই সেই ব্যক্তি কি হয়েছেন, অপহরণ হয়েছেন বলে গণ্য হবেন। এইবার দেখেন অপহরণ, আমি একটু পড়ি, খেয়াল করেন। যদি দেখা যায় কোনো বালিকা নিজে নিজে স্থানান্তরে গিয়েছিল, তবে অভিযুক্ত ব্যক্তি তার সাথে ছিল মাত্র, তার মানে অভিযুক্ত ব্যক্তি তার সাথে ছিল, কিন্তু কি হয়েছে, ওই বালিকা নিজেই গিয়েছে, তার মানে সম্মতিক্রমে যদি যায়, সেই ক্ষেত্রে সেটা আর অপহরণ হবে না। এবার বলেন, 18 বছরের কম বয়স্ক ব্যক্তির কি সম্মতি দানের কোনো যোগ্যতা আছে? 18 বছরের নিচে হলে কি সম্মতি, তার সম্মতি সম্মতি বলে গণ্য হবে? তো যখন 18 বছরের উপরে হবে এবং সে যদি স্বেচ্ছায় কারো সঙ্গে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা অপহরণ বলে গণ্য হয় না। অপহরণ দ্বারা কোনো অপরাধ হয় না। নর্মালি অপহরণ, আপনি এক স্থান থেকে আরেক স্থানে একজনকে নিয়ে গেলেন, অপহরণ বলে, অপরাধ বলে গণ্য হবে না, যতক্ষণ না সেটা বিশেষ অভিপ্রায়ের সাথে করা হয়। এখন পাচারের উদ্দেশ্য হতে পারে, বিক্রির উদ্দেশ্য হতে পারে, খুন করার উদ্দেশ্য হতে পারে, অবরোধ করে রাখার উদ্দেশ্য হতে পারে। যখনই আপনার একটা উদ্দেশ্য যুক্ত হবে অপহরণের সাথে, তখনই অপহরণটা অপরাধ বলে গণ্য হবে। কারণ কি, এটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। আমি 18 বছরের বেশি, আমি বুঝি সবকিছু। আমাকে ধরেন সাইফুল স্যার এসে বলল আমার সাথে চলেন অমুক জায়গায়, তো আমি গেলাম, আমি তো জেনে বুঝেই গেলাম, তাই না? তাহলে এটা অপহরণ বলে গণ্য হবে না, মানে অপরাধ বলে গণ্য হবে না। তবে হ্যাঁ, উনি যদি আমাকে অবরোধ করে রাখার উদ্দেশ্যে নিয়ে যায়, ওনার মনের ভেতরে কি আছে, আমাকে অবরোধ করে রাখবে, আমি 18 বছরের বেশি, তো কি হয়েছে, তারপরেও এটা অপরাধ বলে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছি? এটাই যদি আমি নাবালক হয়ে থাকি, 18 বছরের নিচে, আমাকে নিয়ে গেল, সাথে সাথে অপরাধ ঘটে গেছে, মনুষ্যহরণ হয়েছে বলে গণ্য হবে। দণ্ড কত? 363, তাই না? দণ্ড 363। তাহলে মনুষ্যহরণ যদি ঘটে, আইনানুগ অভিভাবকত্ব হতেই হোক আর বাংলাদেশ থেকেই ঘটুক, দণ্ড কত? 363। এর পরের ধারাগুলোতে যাব, খেয়াল করেন। আচ্ছা, একটু বলি আরেকটা বিষয়, সেটা হলো অপহরণ হলো অ্যাবডাকশন আর কিডন্যাপিং হলো মনুষ্যহরণ। হ্যাঁ, তাহলে অভিভাবকত্বের প্রশ্নে অপহরণ এবং হরণের মধ্যে পার্থক্য নির্দেশিত হয়। মূলত মনুষ্যহরণ অপহরণের মধ্যে বেসিক পার্থক্য কোথায়? একটা অভিভাবকের সম্মতি লাগবে, আর একটা সরাসরি ওই ব্যক্তির সম্মতি নিয়ে তাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যেতে পারে। শুধুমাত্র নাবালক, খেয়াল করেন, শুধুমাত্র নাবালক বা অপ্রকৃতিস্থ লোককে অভিভাবকের নিকট থেকে নিয়ে গেলে সেটাই মনুষ্যহরণ বলে গণ্য হয়।
তাহলে নাবালককে নিলে হয়ে যায় মনুষ্যহরণ, সাবালককে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করলে হয়ে যায় অপহরণ, তবে সেটার সাথে অবশ্যই অভিপ্রায় থাকতে হবে। আচ্ছা, হরণের ক্ষেত্রে হরণকৃত ব্যক্তিকে আইনানুগ অভিভাবকের নিকট থেকে সরিয়ে রাখা হয়। অপহরণের ক্ষেত্রে এই ধরনের উদ্দেশ্য বাধ্যতামূলক নয়। হরণের ক্ষেত্রে নাবালক অপ্রকৃতিস্থ ব্যক্তিকে শুধুমাত্র হরণকারীর সাথে যেতে প্ররোচনা দান করা হয়, কিন্তু অপহরণের ক্ষেত্রে ভয় দেখানো হয়, প্রতারণা করা হয়, বাধ্যবাধকতা আরোপ করা হয়। হরণের ক্ষেত্রে হরণকৃত ব্যক্তির সম্মতি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তার অভিভাবকের সম্মতিটাই গুরুত্বপূর্ণ। অপহরণকৃত ব্যক্তি আবার স্বেচ্ছায় যদি সম্মতি দেয়, সেই ক্ষেত্রে কোনো অপরাধই হয় না। তাহলে বুঝলাম একটা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে, একটা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। হরণের ক্ষেত্রে হরণকারীর অভিপ্রায় প্রাসঙ্গিক নয়। তাহলে যখন কি করা হলো, হরণ বলতে মনুষ্যহরণ, মনুষ্যহরণের ক্ষেত্রে হরণকারীর অভিপ্রায় অপ্রাসঙ্গিক। মনুসরণ মানে কি, ওই যে আইনানুগ অভিভাবকত্ব হতে বা বাংলাদেশ থেকে, এখানে অভিপ্রায় এতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, নিয়ে গেলেই অপরাধ হয়ে যায়। হ্যাঁ, আর অপহরণের ক্ষেত্রে অভিপ্রায়টাই মূল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এইটুকু ছবি তুলে দিয়ে দিব, এইটাই মুখস্থ করবেন, পার্থক্য কমপ্লিট। তাহলে চারটা ধারা শিখলাম আমরা, কি কি খেয়াল করেন। সর্বপ্রথম বললাম 359 দুই প্রকারের মনুষ্যহরণ, আইনানুগ অভিভাবক বাংলাদেশ থেকে আইনানুগ অভিভাবকত্ব হতে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে গেলে বাংলাদেশ থেকে 360, অভিভাবকের নিকট থেকে ছেলে মেয়েকে 14-16 বছরের ছেলে মেয়েকে সম্মতি ব্যতিরেকে নিয়ে গেলে 361। অপহরণ, যে কোনো ব্যক্তি অপর কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করলে, প্রতারণা দিয়ে ভুল বুঝিয়ে নিয়ে গেলে অপহরণ হয়েছে বলে গণ্য হবে। তাহলে মনুষ্যহরণের দণ্ড আমরা দেখি 363। এইবার আসেন অপহরণ, মনুষ্যহরণ সবকিছুরই দণ্ড বাকিগুলো। 364 খুন করার উদ্দেশ্য অপহরণ। একটা উদাহরণ পড়ি, খেয়াল করেন। ক, সাইফুল নামক ব্যক্তি এমন অভিপ্রায়ে এমন সম্ভাবনা রয়েছে জেনে বাংলাদেশ থেকে রেবেকা নামক কম বয়স্ক নারীকে অপহরণ করে নিয়ে যায়, যাতে করে তাকে প্রতিমার সামনে উৎসর্গ করা যেতে পারে। তাহলে সাইফুল নামক ব্যক্তি এই এই ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে। বুঝতে পারলাম? তাহলে কোনো ব্যক্তি যদি কি করে, অপর কোনো প্রাপ্তবয়স্কই হোক অপ্রাপ্তবয়স্কই হোক, খুন করার উদ্দেশ্যে, উদ্দেশ্যটা কি, আপনাকে অপরাধের মোটিভটা দেখতে হবে। খুনের উদ্দেশ্যে অপহরণ হলে 364। একটু ভিন্নতা রয়েছে, অপ্রাপ্ত বয়স্ক নিয়ে গেলে আবার পরের ধারা আসছে। হ্যাঁ, 364 ক দণ্ডটা একটু বেশি হয়ে যায়। তাহলে 364 ধারাটা বলতে পারি আমরা প্রাপ্তবয়স্কদের জন্য। খুন করার উদ্দেশ্যে মনুসরণ অপহরণের দণ্ড 364। এইটাই যদি কত বছর, 10 বছরের কম বয়স্ক, মানে 10 বছরের উপরে গেলে 364, আর 10-এর নিচে গেলে 364 ক। তাহলে 10 বছরের কম বয়স্ক কোনো শিশুকে খুন করার উদ্দেশ্যে শুধু খুন না, আপনি তাকে দাস বানিয়ে রাখবেন, দাসত্বাধীন করবেন, তাকে দিয়ে অন্য কোনো কাজ করিয়ে নিবেন, অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করবেন। তো এইরকম উদ্দেশ্যে যদি 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ হরণ করা হয়, দণ্ড চলে যাবে 364 ক। তাহলে কি কি শিখলাম দেখেন। 359 দুই প্রকারের মনুষ্যহরণ, 60-এ বাংলাদেশ থেকে, 61-তে আইনানুগ অভিভাবকত্ব হতে, 62 অপহরণ, 63 শাস্তি। অপহরণ বলতে 63-তে হলো মনুষ্যহরণের শাস্তি, 64-তে খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ, 64-র কয় হলো 10 বছরের কম বয়স্ক শিশুকে খুন করার উদ্দেশ্যে অথবা দাসত্বাধীন করার উদ্দেশ্যে, অন্য কোনো খারাপ উদ্দেশ্যে যদি কি করা হয়, অপহরণ করা হয় বা মনুষ্যহরণ করা হয়, দুইটারই দণ্ড কিন্তু। হ্যাঁ, এখানে যেহেতু উদ্দেশ্য জুড়ে গেছে, এখন দুই অপরাধেরই, অপহরণ হোক মনুষ্যহরণ হোক, দুই রকমেরই দণ্ড দেয়া যাবে। 365 দেখবো, গোপনে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্য অপহরণ। তাহলে একটু আগে যে অপরাধটা সংঘটিত হলো, মনে করেন গোপন করে রাখবে, লুকিয়ে রাখবে, গোপনে অবৈধভাবে, ওটাতে শুধু নারী এবং শিশু, 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হলে অবশ্যই নারী শিশুতে দণ্ড হবে। যখনই স্পেশাল অ্যাক্ট থাকবে তখনই দণ্ডবিধি দিয়ে বিচার বলেন, অপরাধ বলেন, এগুলো আর ব্যবহার হবে না। কিন্তু আপনাকে তো পরীক্ষার জন্য শিখতেই হবে, শিখতে হবে না? যদি উল্লেখ করে দেয় 1860 সালের আইন অনুযায়ী আলোচনা করুন, এরকম দেয় না প্রশ্নে, তখন আপনাকে এই ধারা থেকেই আলোচনা করতে হবে। বুঝতে পারলাম? তবে স্পেসিফিক এটা হলো খুন করার উদ্দেশ্যে অথবা অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে, বা তাকে কি করা যায়, দাসত্বাধীন করার উদ্দেশ্যে। বুঝতে পারছি আশা করি। 365 কোনো ব্যক্তিকে গোপনে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে অপহরণ।
ওইখানে নারী শিশুর ওখানে বলা আছে কি জানেন, মানব পাচার ব্যতীত, শুধুমাত্র পাচার ব্যতীত সকল কিছু আপনি নারী শিশুতে দণ্ড দিতে পারবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে কি হতে হবে, নারী বা শিশু হতে হবে। স্পেশাল অ্যাক্ট না, এটাও তো 10 বছরের কম বয়স্ক শিশু, শিশু না। কিন্তু যেহেতু স্পেশাল অ্যাক্ট আছে, আপনি আর দণ্ডবিধিতে বিচার করতে পারবেন না, বা ওই অপরাধগুলোর মামলা রুজু করতে পারবেন না। আচ্ছা, যখন স্পেশালি বলা হবে দণ্ডবিধি থেকে আলোচনা করুন, তখন এটা আমরা দিতে পারবো। 365 অপহরণ করে রাখবেন কি উদ্দেশ্যে, গোপন করে রাখার উদ্দেশ্যে, অবরোধ করে। তাহলে উদ্দেশ্য কি, অবরোধ করা। অপরাধ কি, অপহরণের অপরাধ। কোন ব্যক্তিকে গোপনে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্য অপহরণ, 365। এবার আসেন, নারীকে আপনি শুধু লোভ দেখিয়েছেন, কিছুই করেননি, বিবাহ ইত্যাদিতে ইত্যাদি, তাহলে বুঝে নেন, বিবাহ ইত্যাদিতে মানে অন্য যে কোনো খারাপ কাজে বাধ্য করার জন্য যদি লোভ দেখানো হয়, অপহরণ করা হয়, হরণ করা হয়, সবগুলোর দণ্ড 366। 366-র কয়ে দুইটা বয়সের আমদানি রপ্তানি, 366-র ক, 366-র খ। 366-র কয়ে হলো বাংলাদেশি যে বালিকারা আছে তাদেরকে যদি কি করা হয়, তাদেরকে স্থানান্তর করা হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, আমদানি করা হয়, অপ্রাপ্তবয়স্ক বালিকাদেরকে সংগ্রহ করা হয়, কালেকশন। তাহলে 18 বছরের কম বয়স্ক বালিকা সংগ্রহ করলে 366-র ক। আর এটাই যদি বিদেশি নারী হয়, তাহলে 21 বছরের কম বয়স্ক কোন বিদেশি নারীকে আমদানি করার দণ্ড, আমদানি এবং কি করা, ওই যে তাকে অবৈধ কাজে বাধ্য করার জন্য প্রলুব্ধ করা, এগুলোর দণ্ড 366-র খ। তাহলে 366 নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য প্রলুব্ধকরণ, 18 বছরের কম বয়স্ক নারীকে সংগ্রহ হলে 366-র ক। আর এটাই যদি বিদেশি হয়, বাংলাদেশে আমদানি করে, আমদানির ক্ষেত্রে নারীর বয়স 21 বছরের কম হতে হবে, 366-র খ। তাহলে এই তিনটাই নারী সংক্রান্ত, তাই না? 366 নারীকে বিবাহ বা ইত্যাদি কাজে বাধ্যকরণ, প্রলুব্ধকরণ, অপহরণ। আর 18 বছরের কম বয়স্ক বালিকাকে সংগ্রহকরণ, ক। 366-র ক। 366-র খ হলো 21 বছরের বিদেশি নারীকে বাংলাদেশে আমদানি এবং এই সমস্ত কাজের উদ্দেশ্যে। 367 দেখবো, গুরুতর আঘাত বা দাসত্বাধীন করার উদ্দেশ্যে অপহরণ, হরণ করা। যদি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত দান করবেন, শত্রুতা রয়েছে, পূর্ব শত্রুতা, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, দণ্ড হবে 367। 368-তে অপহরণকৃত ব্যক্তিকে গোপনে অবৈধ অবরোধ, 368। এইবার বলেন, 368-র সঙ্গে 346 ধারার কি পার্থক্য? 346 পড়েছিলেন, মনে আছে? 346 গোপনে অবৈধ অবরোধ। আর এইখানে দেখেন, ওখানকার অপরাধটা কি হয়েছে, অবরোধ সংগঠিত হয়েছে। ওই লোকটাকে অপহরণ নাও করা হতে পারে, পরিবারের লোকজনই নিয়ে গেল, তার পরিচিত কেউ নিয়ে গেল, তার একটা আইনানুগ অভিভাবক নিয়ে গেল, অবরোধ করে রাখলো গোপনে। কিন্তু যখন অপহরণ হবে, কেবলমাত্র অপহরণ হয়েছে, পাশাপাশি তাকে লুকিয়ে রাখা হয়েছে, তখন এই দুইটা ধারাই ব্যবহার করা যাবে। 368-তে দেখেন কি বলেছে, অপহরণ বা হরণকৃত ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করে রাখা। তাহলে অপরাধ কয়টা সংগঠন হয়েছে, দুইটা। অলরেডি অপহরণ হয়েছে, এইরকম ব্যক্তিকে কি করা হয়েছে, গোপন করে রাখা হয়েছে। বুঝতে পারলাম? 346 ধারাটা সাধারণত শিশুদের কি করা হয়, অপহরণ করার পর ওই স্থানটা যাতে কেউ খুঁজে না পায়, এই জন্য গোপন করে রাখা হয়। এটা হলো অবরোধের শাস্তি, বন্দি করে রাখার শাস্তি, 346। কিন্তু যদি অপহরণ হয়ে যায়, অপহরণকৃত ব্যক্তিকে গোপনে অবরোধ করে রাখা হয়, তখন 368। এই ধারাগুলো পাশাপাশি ব্যবহার হবে, হ্যাঁ। কারণ একটা ছাড়া আর একটা অপরাধ সংগঠন হয় না। আপনি গোপনে অবরোধ করে রাখলেন, অপহরণ না করলে কি আর অবরোধ করে নিয়ে রাখা যায়? যায় না। এই জন্য এই ধারাগুলো একসাথে ব্যবহার করা যাবে। 368 আছে। এরপরে যাবো 369, দেহাবরণ চুরির উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ। তাহলে ঘটনা কি চুরির ঘটেছে না অপহরণের ঘটেছে, এটা বুঝতে হবে। ঘটনা ঘটেছে কি, অপহরণের। উদ্দেশ্য কি ছিল, চুরি। তাহলে 10 বছরের কম বয়স্ক শিশুর শরীর থেকে অলংকার বা দেহাবরণ, আবরণ মানে হলো, আবরণ মানে আস্তরণ, আর আভরণ মানে হলো অলংকার, হ্যাঁ। তাহলে দেহের অলংকার এগুলো চুরির উদ্দেশ্যে যদি অপহরণ করা হয়, 369। 370 দাস রূপে কোনো ব্যক্তিকে ক্রয় করা বা স্থানান্তর করা, এগুলো এমনি একটু রিডিং করে নিবেন। 371 অভ্যাসগতভাবে দাস ব্যবসা পরিচালনা করা। 370 থেকে শুধু দাসত্ব শুরু হয়েছে, তাহলে দাস রূপে ক্রয় বিক্রয়, আমদানি, স্থানান্তর 70। 71 অভ্যাসগতভাবে এই ব্যবসা পরিচালনা করা। 72 বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয়, আগে বিক্রি পরে কেনা।
তাহলে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে 18 বছরের কম বয়স্ক অপ্রাপ্ত বয়স্কদেরকে বিক্রি করলে 72, কিনলে 73। আর বেআইনি শ্রমে বাধ্য করলে বা জবরদস্তিমূলক শ্রম, যেটা আমরা পুরনো মানব পাচারের 9 ধারায় পড়েছিলাম, জবরদস্তিমূলক শ্রম, সেই শ্রমে বাধ্য করলে 374-এ দণ্ড। 375-এ ধর্ষণের সংজ্ঞাটা কি পড়াতে হবে বলেন? সংজ্ঞাটা একটু কষ্ট করে পড়ে নিন, ব্যাখ্যা সহ পড়বেন। 375, 376-এ শাস্তি, 377-এ অস্বাভাবিক অপরাধ সমূহ। এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। খুব তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ এগুলো সবই আপনাদের জানা, এত বেশি তো বোঝার দরকার নাই। যে জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। তাহলে কি কি পড়লাম দেখেন। 359, একটু একজন পড়া বলবেন, হ্যাঁ, রেডি হন, বেশি সময় পাবো না। তাহলে 359-এ হলো অপহরণ, মনুষ্যহরণের প্রকারভেদ। 360-এ হলো বাংলাদেশ থেকে মনুষ্যহরণ। 61-তে হলো আইনানুগ অভিভাবকত্ব হতে মনুষ্যহরণ। 62-তে অপহরণ কাকে বলে। 63-তে মনুষ্যহরণের শাস্তি। 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ। 364 ক, 10 বছরের কম বয়স্ক শিশুকে যদি খুন করার উদ্দেশ্যে, দাসত্বাধীন করার উদ্দেশ্যে, অপ্রকৃত কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে অপহরণ করা হয় 364 ক। 365 গোপনে অবৈধ অবরোধ করে রাখার উদ্দেশ্যে অপহরণ বা হরণ করা। এই যে এইখানে একটা গোপনে অবৈধ অবরোধ করার উদ্দেশ্যে হরণ করা, এই ধারাটাই উল্টে দিলে হয়ে যায় 368। তাহলে 365 এবং 368 কি পার্থক্য বুঝতে পারলেন? 368 হলো আগে অপহরণ হয়েছে, এরপরে গোপনে অবৈধ অবরোধ। আর 365 হলো অবরোধ করে রাখবেন বলে অপহরণ। তাহলে দুইটা দুই ঘটনা না? একটু বোঝেন কি বলেছে। আমি রেবেকা নামক নারী, বা ধরেন আমি শিশু, তো আমাকে যদি গোপনে অবরোধ করে, আপনার উদ্দেশ্যই হলো আমাকে কি করে রাখবেন? অবরোধ করে রাখবেন 3 দিন, 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ। কত ধারা? 343 ধারা, তাই না? ধরে নেন আপনি আমাকে 3 দিন পর্যন্ত আটক করে রাখবেন, এটা আপনার মোটিভ। এই উদ্দেশ্যে আমাকে অপহরণ করলেন, তখন দণ্ড চলে যাবে 365। তাহলে অপহরণ ঘটলো, উদ্দেশ্য কি ছিল? গোপন করে রাখা হবে। এখন 3 দিন রাখতে পারলেন কি পারলেন না, এটা তো পরের ব্যাপার, তাই না? তো উদ্দেশ্যটা হলো আপনার, আপনি আমাকে অবরোধ করে রাখবেন, এই উদ্দেশ্যে অপহরণ করলেন। তাহলে কোনো ব্যক্তিকে গোপনে অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে যদি অপহরণ ঘটে 365। এইবার আসেন, অপহরণ হয়ে গেল, অপহরণ হয়ে গেছি, অপহরণ করে ফেলছেন, এরপরে কি করলেন? গোপনে অবরোধ করে রাখলেন, এবার অবরোধও সংগঠিত হলো, তখন দণ্ড চলে যাবে 368। তাহলে 365, 368 দুইটাই ব্যবহার করব এই ধারার ক্ষেত্রে। অপহরণকৃত বা হরণকৃত ব্যক্তিকে গোপনে অবৈধ অবরোধ, তাহলে অপহরণ সংগঠিত হলো, পাশাপাশি অবরোধও করে রাখা হলো তাকে। এখন কতদিন অবরোধ করে রাখা হলো সেটার উপরে ডিপেন্ড করবে আবার ওই ধারাগুলো ব্যবহার করা যাবে কিনা। তাহলে 368, 365 একসাথে ব্যবহার করব আমরা, যদি ঘটনাটা 368-র ঘটনা ঘটে। আর যদি 365-র ঘটে, শুধু 365, কারণ এখানে তো এখনো অবরোধ ঘটেনি, কেবল অবরোধ করে রাখবে এই উদ্দেশ্যে অপহরণ ঘটেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এই 366 বললাম কম বয়স্ক নারীকে, দুঃখিত, নারীকে বিবাহ ইত্যাদিতে বাধ্য করার জন্য প্রলুব্ধ করা বা অপহরণ করা। 366 কয় হলো 18 বছরের কম বয়স্ক নারীকে সংগ্রহ করা। 366 খ বিদেশ থেকে 21 বছরের কম বয়স্ক নারীকে আমদানি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে স্থানান্তর। 367 গুরুতর আঘাত বা দাসত্বাধীন করার উদ্দেশ্যে অপহরণ করা। এবার আসেন আঘাত দানের উদ্দেশ্যে যদি আঘাত হয়। 68 তো বললাম, 65 আর 68 শুধু উল্টে পড়বেন ধারাটা। একটাতে অবৈধ অবরোধ করে রাখার উদ্দেশ্যে অপহরণ 365, আর হচ্ছে 368 হলো অপহরণ বা হরণকৃত ব্যক্তিকে অবরোধ করে রাখা। এরপরে 369 দেহাবরণ চুরির উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক শিশুকে অপহরণ বা হরণ করা। 369, 70 থেকে শুরু হয়েছে দাস দাস ব্যবসা। তাহলে দাস রূপে কোনো ব্যক্তিকে ক্রয় করা এবং স্থানান্তরের দণ্ড 70। 71 হলে অভ্যাসগত অপরাধী যারা, তারা যদি অভ্যাসগতভাবে দাস ব্যবসা পরিচালনা করে দণ্ড। 372, 73 আগে বিক্রি, তারপরে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে বিক্রয় এবং ক্রয়। 372, 73। 74 হলো জবরদস্তিমূলক শ্রমে বাধ্য করা। 375 নারী ধর্ষণ। 376 শাস্তি। 377 অস্বাভাবিক অপরাধ। অস্বাভাবিক অপরাধ বলতে যে অপরাধগুলো কি হয় না, প্রাকৃতিক নিয়মের বাইরে সংগঠিত হয়, এগুলো হলো অস্বাভাবিক অপরাধ।
ঠিক আছে, রাখাল স্যারের বই যদি কারো কাছে থেকে থাকে দেখবেন অস্বাভাবিক অপরাধ সংক্রান্ত অনেকগুলো বৈজ্ঞানিক থিসিস সুন্দর করে লেখা আছে, একটু উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবেন। শখ করেও তো বই পড়েন না আপনারা কখনো। আচ্ছা, কে পড়া বলবেন, একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন। হয় নাই? এগুলো তো কয়বার কতবার করে পড়লেন এগুলা, তারপরে হবে না কেন বলেন? ঠিক আছে, পড়া না বললে আমি ক্লাস থেকে বের হবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।